আমাদের ছোটবেলায় সবচেয়ে বড় বিনোদনের উৎস ছিল লক্ষণ দাস সার্কাস, দ্য গ্রেট লক্ষণ দাস সার্কাস। লক্ষণ দাস তো ৭১-এর মুক্তিযুদ্ধেই প্রাণ হারাইছেন। এরপরে ওনার সন্তানরা চালাতো। সার্কাসের মধ্যে যে কত কি হতো! সার্কাস তো না আসলে বিশাল একটা আয়োজন হতো। কোথাও পুতুল খেলা হচ্ছে, কোথাও সার্কাস দেখাচ্ছে, কেউ মোটরসাইকেলে করে ওই যে গর্তের ভেতরে ঘুরতেছে, কেউ আবার দড়ি বেয়ে কোথায় উঠে যাচ্ছে। এর ভেতরে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার ছিল আমার কাছে অন্তত ওই যে জোকার সেজে লাফালাফি করে বেড়ানো। ওরাও ভালো খেলা দেখাতে পারত। ওই যে যারা জোকার সেজে ঘুরে বেড়াতো। এই পুরো ব্যাপারটা বহুকাল দেখি না। বহুকাল এই সার্কাসের এই আয়োজনটা দেখি না। সেই আয়োজনটা ইদানিং মনে হয় অন্তত মিডিয়ায়, ফেসবুকে সবকিছু মিলায় ক্রিকেট বোর্ড পোষায়া দিচ্ছে। ক্রিকেট বোর্ড মনে করায় দিচ্ছে যে না, লক্ষণ দাসের সার্কাস নাই, দ্য গ্রেট লক্ষণ দাসের সার্কাস নাই, কিন্তু গ্রেট বিসিবি সার্কাস আছে। কে ভালো করতেছেন কে মন্দ করতেছেন জানি না, কিন্তু প্রত্যেকে আসলে ওই মুখে রং মাখা জোকারের মতো করতেছেন, এইটুকু বলতে পারি। যেটা আসলে আমাদের জন্য খুব লজ্জার ব্যাপার, খুব পাপ বোধের একটা ব্যাপার, অনুশোচনার ব্যাপার। এখানে তো কিছু অত্যন্ত সম্মানীয় লোক আছেন, কিছু ধরেন আউটসাইডার আছেন। যারাই থাকেন, ক্রিকেট বোর্ডে বসছেন তো, ক্রিকেট বোর্ডের চেয়ারে বসছেন তো, এই চেয়ারগুলো অত্যন্ত সম্মানিত। এই চেয়ারগুলোতে কারা কারা বসে গেছেন একবার চোখ বুজে ভাবেন। সেই জায়গায় বসে আপনারা কি সব করতেছেন, কি সব করতেছেন। আজকে অত্যন্ত দুঃখ ভরে ভাবছিলাম যে এই বিষয়গুলো নিয়ে কখনো কথা বলবো না। আমি এর মধ্যে একজন ডিরেক্টরকে নিয়ে একটা কন্টেন্ট বানায় ফেলায় রাখছি। ভাবছি যে থাক, এটা বলবো না। কোনো সময় পাবলিশ করতেও পারি, নাও করতে পারি। কিন্তু এগুলো বলতে ভালো লাগে না। আজকে তারপরেও একটু বলি যে কিভাবে এই সার্কাসটা দেশের ক্রিকেটকে, ক্রিকেট সম্পর্কে মানুষের ভিতরে একটা হাস্যকর ধারণা তৈরি করে দিচ্ছে। হাস্যকর একটা ধারণা তৈরি করে দিচ্ছে। যেভাবেই দেখেন আমাদের এই সার্কাসের শুরুটা আগের ক্রীড়া উপদেষ্টার সময় শুরু হয়ে গেল। মানে ওনার সময়েই জিনিসটারে খুব ছেলে খেলা বানায় ফেলা হলো। ক্রিকেট বোর্ডের যে একটা ওজন থাকে চিরকাল, ক্রিকেট বোর্ডে যারা ডিরেক্টর হন, তাদের সমাজে একটা প্রতিপত্তি থাকে, তাদের কথার যে একটা মূল্য থাকে, তাদের যে ব্যক্তিত্ব থাকে, তাদের যে ব্যাকগ্রাউন্ড থাকে, এই জিনিসগুলো ডেস্ট্রয় করে দিছেন উনি। একদম ডেস্ট্রয় করে দিছেন। কয়েকজন অত্যন্ত সম্মানীয় সাবেক ক্রিকেটার বা বিজনেসম্যানকে এই বোর্ডে আনা হয়েছে বটে, কিন্তু বেশিরভাগ লোকই আসলে তাদের পদের মর্যাদা বোঝার মতো না, যে কত বড় চেয়ারে তারা বসছেন, কত বড় চেয়ারে তারা বসছেন। এটা স্রেফ মানে একটু দেখায়া দেওয়ার একটা ব্যাপার যে আমি একটা বড় চেয়ারে বসছি, আমি যা খুশি তাই করতে পারি, যে কোনো ইনস্টিটিউশন ভেঙে দিতে পারি। দেখেন, বাংলাদেশে যদি সবচেয়ে প্রাইডের কোনো ইনস্টিটিউশন থাকে, সেটা অবশ্যই ক্রিকেট বোর্ড। আপনি বলতে পারেন রাজনৈতিক সরকারগুলোর সময় অমুক হয়েছে তমুক হয়েছে, কখনো এই প্রাইডটা নষ্ট হয় নাই, কখনো না। এটা খুব জোর গলায় বলা যায়। হ্যাঁ, সবসময় সভাপতি পদে রাজনৈতিক নির্বাচিত, রাজনৈতিক মনোনীত কেউ বসছেন, কিন্তু তারা কারা? সাবের হোসেন চৌধুরী, আলী আসগর লবি, কামাল ভাই, আহম মোস্তফা কামাল, সর্বশেষ পাপন ভাই। পাপন ভাইকে বাকিদের তুলনায় একটু জোকারই মনে হতো। স্টিল তাদের কারো সময় বোর্ড এরকম সার্কাসে পরিণত হয় নাই। বোর্ডের মধ্যে মারামারি, প্রকাশ্যে একজন আরেকজনকে থ্রেট দেওয়া, একজন আরেকজনের নামে টক শোতে গিয়ে গীবত করা, সব কোয়ালিটি মানুষের নামে নিন্দা ছড়ানো, বড় বড় বিজনেসম্যানের নামে মাটি চুরির মামলার খবর ছড়ায় দেওয়া, কি সব অদ্ভুত সব ব্যাপার, অদ্ভুত সব ব্যাপার। মানে এইগুলো কখনো কল্পনা করা যায় নাই। ধরেন আজ গতকালকে আমাদের এক বন্ধুস্থানীয় আ স সিনিয়র সাংবাদিক, আ উনি একটা স্ট্যাটাস দিছেন যে, "আমরা আমরা তো একই প্রজন্ম, আমরা সাংবাদিকতা করতেছি। সাবের ভাইয়ের শেষ দিক থেকে শুরু করছি। আমি সাবের ভাইয়ের শেষ দিক থেকে শুরু করছি। তারপরে লবি বাইরে পুরোপুরি পাইছি। তারপরে কামাল বাইরে পাইছি, পাপন বাইরে পাইছি। এরা তো সবাই রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। কেউ কোনোদিন, মানে একটা ঘটনা যদি প্রেসে চলেও আসে এবং সেটা যদি প্রেসের অধিকারের বাইরেও আনা হয়, কেউ কোনোদিন এটা নিয়ে থ্রেট করেন নাই, কেউ কোনোদিন এটা নিয়ে কোনো আনুষ্ঠানিক চিঠিও দেন নাই, ইও করেন নাই। আমি নিজেও বলতে পারি যে আমি পাপন ভাইয়ের এগেইনস্টে
ছোটোখাটো নিউজ করছি, অত সাহসী লোক ছিলাম না যে রাজনৈতিক একজন ব্যক্তির বিপক্ষে বিরাট নিউজ করব, ছোটোখাটো নিউজ করছি। পাবন ভাই কখনো দেখা গেছে নিজেই ফোন দিছেন, ফোন দিয়ে হয়তো মানে কখনো বলেন নাই যে এটা তুমি কেন করলা, উনি বলছেন যে এটা করছো, একটা বিপাকে পড়লাম, অমুক তমুক, এই টাইপের কথাবার্তা। কামাল ভাই ধমক দিতেন, কামাল ভাই ধমক দিতেন হচ্ছে ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে, দেবো এটা লিখলা, এটা তুমি বুঝে লিখছো, কিন্তু কোনো সময় বলতেন না যে এইটা এই টাইপের নিউজ করবা না, বা ওইটা তো একটা ব্যাপার থাকে, ওইটা তো তাইলে অন্য কাউরে দিয়ে ফোন দিবেন। লবি ভাই আমাকে ফোন দিবেন ওরকম রিলেশন, মানে তখন আমি বয়সে আরো তরুণ, ও রিপোর্টার হিসাবেও অত উল্লেখযোগ্য না। তারপরে লবি ভাইয়ের এগেনস্টে বড় বড় নিউজ করতে দেখছি সাংবাদিকদের। লবি ভাই সকালবেলা উঠে তাদের ফোন দিয়েছেন, লিয়াজগর লবি, ফোন দিয়ে বলছেন যে দেখো এই হচ্ছে ঘটনা, তুমি যেটা লিখছো এটা কিন্তু ঠিক হয় নাই। কখনো বলেন নাই যে না এটা তুমি করো না। হয়তো আমি জানি কোনো কোনো ক্ষেত্রে সাংবাদিকরাই অনধিকার চর্চা করছেন, আমরা তো অনধিকার চর্চা করবই। আর সাংবাদিকদের কাজই এটা। অধিকারের বাইরে যেয়ে ভেতরের খবর বের করে আনার চেষ্টাই সাংবাদিকতা। তার মধ্যে কখনো, কখনো ভুল হবে, বেশিরভাগ ক্ষেত্রে ঠিক হবে, বা 50-50 ও যদি হয়, আপনাকে পুরো প্যাকেজটা গ্রহণ করতে হবে। তা নাহলে তো সোসাইটি টিকবে না। সোসাইটির মূল ব্যাপারটাই তো সাংবাদিকদের এই চেক অ্যান্ড ব্যালেন্স। সাংবাদিকরা অধিকারের বাইরে যাবে, এগুলো করবে। ফলে রাজনৈতিক সরকারগুলোকে কখনো আমরা এই লেভেলে কাজ করতে দেখি নাই। আরেকটা জিনিস হচ্ছে, সবসময় রাজনৈতিক বোর্ড ওই প্রেসিডেন্ট রাজনৈতিক ক্যারেক্টার। বাকি বোর্ডে যাদের আনা হয়েছে সবসময়, সেটা ওই যে বললাম যে সাবের ভাইয়ের বোর্ড থেকে শুরু করে পাপন ভাইয়ের বোর্ড পর্যন্ত। বাকি ক্যারেক্টাররা বেশিরভাগই অত্যন্ত ঘাঘু ক্রিকেট সংগঠক। তাদের নিয়ে আপনি ৭৮০টা দুর্নাম করতে পারেন। যে অমুকের অমুক বিজনেস আছে, তমুকের তমুক বিজনেস আছে, ৭৮০টা দুর্নাম করতে পারেন। কিন্তু ক্রিকেট সংগঠক হিসাবে এদের নিয়ে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন না, কাউরে নিয়ে না। সবচেয়ে জুনিয়র যে ডিরেক্টর, সেও ক্রিকেট সংগঠক হিসাবে পোড় খাওয়া ডিরেক্টর। এই যে ইনস্টিটিউশনাল যে ক্যারেক্টারটা, এটা একদিনে দাঁড়ায় নাই। এটা দীর্ঘকাল ধরে সেই বিসিবির প্রথম সভাপতি থেকে শুরু করে, পরে কেজেড খান থেকে শুরু করে সবাই মিলে এটা দাঁড় করাছেন যে একটা ইনস্টিটিউশনাল চেহারা থাকবে। ওই প্রধান ক্যারেক্টারটা তো রাজনীতির বাইরে আমরা নিতে পারবো না, বাকিটা যেন ক্রিকেটের হাতে থাকে। এইটাকে আসিফ সাহেব ভেঙে দিয়েছেন। সরি টু সে, বাংলাদেশের ওই ক্রীড়া উপদেষ্টা উনি এই প্রথমবারের মতো বাংলাদেশে বিসিবির যে ইনস্টিটিউশনাল চেহারাটা, এটা নষ্ট করে ফেলছেন। যারে তারে ডিরেক্টর করে ফেলছেন, যারে তারে। হ্যাঁ, এখানে ফারুক ভাই, বুলবুল ভাইয়ের মতো যোগ্য মানুষ আছেন। ফাহিম ভাইকে আমরা যোগ্য মনে করতাম, কতটা যোগ্য সেটা নিয়ে তো এখন প্রশ্ন তোলার অবকাশ আছে। আবার ইয়ের মতো ইশতিয়াক সাদেকের মতো পোড় খাওয়া বিজনেসম্যান ছিলেন, ছিলেন তো কিছু যোগ্য লোকও ছিলেন। বাকি বেশিরভাগই মিঠু ভাইয়ের মতো সংগঠক, মিঠু ভাই বাচ্চাকাল থেকে সংগঠক, মিঠু ভাইয়ের মতো সংগঠক ছিলেন। আবার কিছু লোক যাদের কেউ চেনে না, যারা আসলে ওই অর্থে ক্রিকেটের আশেপাশেও কোনোদিন ছিলেন না। ফলে ক্রিকেট কালচার, ক্রিকেট এটিকেট, তারপরে ইনস্টিটিউশনাল যে ব্যাপারগুলো, এগুলো ধসে গেছে। এগুলো একদম ধসে গেছে। এবং যেটা শুরু হয়েছে, সেটা তো আসলে লজ্জার ব্যাপার। একদম লজ্জার চূড়ান্ত হচ্ছে। আমরা প্রতিনিয়ত খবর পাচ্ছি যে বিসিবি বোর্ড মিটিংয়ে হাতাহাতির অবস্থা হচ্ছে। একজন আরেকজনকে দেখে নিব বলতেছে। একজন আরেকজনরে তুই যদি আমার নামে কিছু বলিস আমি সব ফাঁস করে দিব, এই টাইপের কথা বলতেছে। মানে একটা খ্যাপা পরিস্থিতি, একটা খ্যাপা পরিস্থিতি। সর্বশেষ আমরা দেখলাম যে এর মধ্যে আবার এক ডিরেক্টর, উনি বিভিন্ন জায়গায় আউল-ফাউল কথা বলে বেড়াচ্ছেন। আমি ওনাকে নিয়েই একটা কনটেন্ট করছিলাম। জানি না ওটা পাবলিশ করব কিনা। আমি নিজের রুচির সঙ্গে লড়াই করতেছি। যদি পারি পাবলিশ করব, না হলে এটা ডেড হয়ে যাবে। তো যাই হোক, তিনি আবার উল্টাপাল্টা কথা বলে বেড়াচ্ছেন। তাকে সরানোর জন্য ১০ জন ডিরেক্টর চেষ্টা করতেছেন। কিন্তু বুলবুল ভাই একা তাকে প্রোটেক্ট করে যাচ্ছেন। কি রহস্য কেউ জানে না। আবার সর্বশেষ যেটা ঘটলো দেখেন, প্রেস বক্সে প্রেসিডেন্ট বক্সে বসে ফারুক ভাই ওই ভদ্রলোককে, ওই যে ভদ্রলোকের নাম কি? নাজমুল ইসলাম। ওনাকে বোঝাই যাচ্ছে যে কিছু একটা ভৎসনা করতেছেন। তো ফারুক ভাই ভৎসনা করার অধিকার তো অনেককেই আছে। ফারুক ভাই, আমি এর মাঝেও একটা কনটেন্টে বলছি, আমার এই বকা দিয়ে কথা বলে। তার আদরও বকা দেওয়ার মতো। কিন্তু এটা মনে হচ্ছে সে আসলেই রাগ হচ্ছে কোনো একটা ব্যাপার নিয়ে। আমি জানি না তো, এটা তো আর ছবি দেখে কিভাবে জানা যাবে। সেই ছবিটা ডেইলি সান পাবলিশ করছে। পাবলিশ করার পরে বিসিবি আবার তাদের একটা বিসিবি সিকিউরিটি বিভাগ থেকে চিঠি দিছে যে এটা অনধিকার কাজ হয়েছে, ফটো সাংবাদিকের, তাকে ওয়ার্ন করা হয়েছে। দেখেন, আমি ধরে নিলাম যে এই ওয়ার্নিংটা সত্যি, মানে সঠিক।
আসলেই তো ওই সাংবাদিক গেছেন খেলা কাভার করতে, উনি কেন ওখানকার ছবি তুলবেন? যদিও প্রেসিডেন্ট বক্স ইজ এ ওপেন প্লেস, প্রেসিডেন্ট বক্স কখনোই সিক্রেট কোনো প্লেস না। তাই যদি হতো তাহলে দেখেন ড্রেসিং রুমে সাকিব যে তোয়ালের ভিতরে বাজে অঙ্গভঙ্গি করছিল, সেইটা যখন ব্রডকাস্টাররা চালায় ফেললো, তখন কি বিসিবি তাদের ধরছিল? সেটা কিন্তু ধরা উচিত ছিল। আর ড্রেসিং রুম তুলনামূলক রেস্ট্রিক্টেড প্লেস প্রেসিডেন্ট বক্সের চেয়ে। প্রেসিডেন্ট বক্সের সামনে জানালা, গ্লাস, প্রেসিডেন্ট বক্স অহরহ ব্রডকাস্টিং ক্যামেরায় আসতেছে। সেই প্রেসিডেন্ট বক্সে বসে আপনি একটা লজ্জার দৃশ্য ঘটাবেন, সেটা যদি ফটো সাংবাদিক ছবি তোলে, সেটা আপনি রেস্ট্রিক্ট করতে পারেন না। সে যখন ক্যামেরা নিয়ে মাঠে ঢুকছে, মাঠের ভিতরে শোভন অশোভন যা কিছু ঘটবে, এটা তোলার অধিকার তার আছে। এটা হচ্ছে নীতিগত কথা। তারপরে আমি ধরে নিলাম যে সে অন্যায় করছে, ভুল করছে। এইটা তার কাজ না। কিন্তু তাতে আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন? এই কথা বললে কি প্রমাণ করতে চাচ্ছেন যে ওটা ঘটে নাই? এটা কি আপনি কাকের মতো, কাক যেরকম চোখ বুজে কাজটা করে ভাবে যে এটা কেউ দেখতেছে না, তাই? আপনি সাংবাদিকের ক্যামেরা থামায় রাখলেন। কিন্তু আপনারা যে গোলমাল করতেছেন আপনারা টের পাচ্ছেন না। আজকে আপনারা যখনই গোলমাল করেন ৫ মিনিটের মধ্যে এটা কোথাও না কোথাও নিউজ হয়। বোঝেন না? এটা কি শুধু ক্যামেরা থামায় রাখার কাজ? ১ম এ আপনি বিসিবিতে রেস্ট্রিকশন দিলেন যে রোজদিন সাংবাদিকরা ঢুকতে পারবে না। আ ভালো। আপনি বললেন যে যারা তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধিত না তারা পাবে না, অ্যাক্রেডিটেশন কার্ড পাবে না। আমরা আবিষ্কার করলাম যে ওমা সবার তো নিবন্ধন আছে। কারে আটকাইলেন? কাউরেই তো আটকাতে পারেন নাই। ওকে, আপনি যদি সবাইরে আটকায়ও দেন, পুরোপুরি গেট লক করে দেন। একেবারে কাউরে ঢুকতে দিয়েন না। কোনো সাংবাদিক ঢুকবে না, কোনো ফটো সাংবাদিক ঢুকবে না। তাতে কি ঘটনা ঘটা বন্ধ হয়ে যাবে? এই যে আপনারা হাতাহাতি করতেছেন, নোংরামি করতেছেন, আপনারাই তো আবার টেলিভিশন চ্যানেলে গিয়ে উল্টোপাল্টা কথা বলতেছেন। আপনাদের কাছে সাংবাদিকদের যেতে হবে কেন? দুদিন পরে তো সাংবাদিকরা বলবে, "ভাই আমরা যাব না। দেখি আপনারা আসেন।" দুদিন পরে আপনারা বেরোয় আসবেন ওখান থেকে, এসে রাস্তায় হাতাহাতি করবেন যে অবস্থা। এবং আপনারা টেলিভিশনে গিয়ে বলবেন যে, "আমরা হাতাহাতি করতে চাই, ওটা লাইভ করো।" আপনাদের যে অবস্থা, আপনারা সাংবাদিক ঠেকায় এটা সামলাইতে পারবেন না, ক্যামেরা ঠেকায় এটা সামলাইতে পারবেন না। আপনাদের নিজেদের ঠিক হইতে হবে। কোনোভাবেই কখনোই কারো চোখ চেপে ধরে মিথ্যা সত্য চেপে রাখা যায় না। কোনোটাই চেপে রাখা যায় না। আপনি যদি ভাবেন যে সাংবাদিক না দেখলে মন্দ ঘটনা ভালো হয়ে যাবে, এটা পৃথিবীর কোথাও ঘটে নাই রে ভাই। সাংবাদিক দেখা না দেখায় কিছু যায় আসে না। শুধু একটা জিনিস যায় আসে, একটু আগে জানা আর পরে জানা। সাংবাদিক দেখুক চাই না দেখুক, আপনারা লোহার বাসর ঘরে বসে গ্যাঞ্জাম করেন, ওই নিউজ হয়ে যাবে। ওইটুক ক্ষমতা সাংবাদিকদের সবসময় থাকে। আপনারা যতবার গ্যাঞ্জাম করছেন, এতই তামিম ১ম ছবি তুলল। এর আগের বারগুলোতে তো ছবি তুলতে পারে নাই কেউ। কিন্তু গ্যাঞ্জামের খবর প্রতিবার আসছে না। এটা তো অস্বীকার করতে পারবেন না যে আপনারা বুলবুল ভাইয়ের সামনে একজন আরেকজন ডিরেক্টররে মারতে ধরছেন। ঘটছে। ১০ জন ডিরেক্টর মিলে একজন ডিরেক্টরে চার্জ করছেন। ঘটছে। এগুলো তো মিডিয়ায় আসছে। কিভাবে আসছে? আসছে হচ্ছে এগুলো চেপে রাখা যায় না। সাংবাদিকদের ওই পরিমাণে সোর্স আছে। আর যেখানে ডিরেক্টররা কেউ কাউরে সহ্য করতে পারতেছে না, সেখানে তো এই নিউজ ফাঁস হতেই থাকবে। এমন তো না যে আপনারা একতাবদ্ধ হয়ে কোনো ভালো বা মন্দ কাজ করতেছেন। তা তো না। মন্দ কাজও করতেছেন না, ভালো কাজও করতেছেন না। মানে একতা নাই আপনাদের ভিতরে। ফলে আপনারা যাই করেন ওটা ফাঁস হবে। যাই করেন ওটা ফাঁস হবে। কেউ না কেউ ফাঁস করবে। এই পক্ষ আর ওই পক্ষ গ্যাঞ্জাম করতেছে, ৩য় পক্ষ ফাঁস করবে। এখানে তো ২০-২২ টা পক্ষ। ফলে ২০-২২ জনের মধ্যে ১০ জন ফাঁস করে দিবে। ১০ রকমভাবে জিনিসটা আসবে। তাই হচ্ছে। আমরা ১০ রকম বর্ণনা পাচ্ছি একটা ঘটনার। এখন ঘটনা হচ্ছে আমি চাইলে এটার কার্যকারণ ব্যাখ্যা করতে পারি। সেই জায়গাটায় যেতে চাচ্ছি না। তারপরে একটু ইঙ্গিতপূর্ণ কথা বলি যে তারা আসলে এখন ক্ষেপা আচরণ করতেছেন, কারণ তারা দেখতেছেন সময় শেষ হয়ে আসতেছে। বেশিরভাগই ভবিষ্যৎ অনিশ্চিত বোধ করতেছেন। ২-১ জন সিনিয়র এবং ডাকসাইটের লোক ছাড়া বাকি সবাই দেখতেছেন যে আমাদের সামনে খুব দুর্দিন। আমাদের সামনে খুব দুর্দিন। তারা এই এত মাস ধরে যা, যা করছেন, যখন থেকে করছেন ওই যে নির্বাচনে যেসব কারবার করছেন, ওই সময় ফেল করেন নাই। যে এটা সামনে নির্বাচন হবে, দেশে জাতীয় নির্বাচন হবে, এগুলো জবাবদিহিতার মধ্যে পড়তে হবে। এগুলোর জন্য সরকারের নানা অংশ আমাদের ডাকবে, ডেকে জিজ্ঞেস করবে, "এই কাজ কেন করছো? ওই কাজ কেন করছো?" ফলে তারা এখন ভয়টা পাচ্ছেন। এই ভয় হয় কি? এটা তো ক্রিকেটের একদম বেসিক শিক্ষা। আ কে বললেন কথাটা ভুলে গেছি। কোন একজন ক্রিকেট বিশেষজ্ঞের কথা। যে ব্যাটসম্যান খুব আক্রমণাত্মক আচরণ করে নার্ভাসনেস থেকে। উইকেটে গিয়েই অনেক ব্যাটসম্যানকে দেখবেন যে আড়াআড়ি শট করতেছে এবং খুব আউল-ফাউল শট করতেছে। একদম ক্ষেপা আচরণ করতেছে। একটাও বল ব্যাটে লাগতেছে না, কিন্তু ক্ষেপা আচরণ করতেছে। বলে বের হয়ে আসতেছে। বলে চার্জ করতেছে। যতক্ষণ আউট না হচ্ছে পাগল হয়ে যাচ্ছে। আমরা অনেক সময় ভাবি ওকে পাগল। না, পাগল না, নার্ভাসনেস থেকে এরকম করে। ভয় থেকে ক্ষিপ্ত হয়ে যায়। সেই ভয়ের ক্ষিপ্ততা আমি বিসিবির মধ্যে দেখতে পাচ্ছি।
এর একটা বড় অংশ ভয়তে ক্ষিপ্ত, আর একটা অংশ হচ্ছে ওই যারা ভয় পাচ্ছে তাদের ব্ল্যাকমেইল করতেছে যে তোমরা যে ভয় পাচ্ছ আমারে যদি ফাঁসাও আমি কিন্তু তোমাদের সব বলে দিব। এই টাইপের একটা আচরণও কিছু গ্রুপ করতেছে। আবার কিছু গ্রুপ যেটা করতেছে সেটা হচ্ছে অ্যাডভান্স অ্যাটাক মুডে চলে গেছে তারা, যে কারা ক্ষমতায় আসতে পারে, তাদের যারা জ্ঞানীগুণী মানুষ আছে, যারা নামকরা মানুষ আছে তাদের নামে কুৎসা রটায় দেওয়ার চেষ্টা করা। ধরেন আমি নাম ধরেই বলি, মাহবুবা নাম, ফাহিম সিনা, এই দুজনের নামে আমরা ইয়েতে ফেসবুক কার্ডে দেখলাম, কোনো মিডিয়া নিউজ করছে কিনা তাও বুঝতে পারলাম না, যে এই দুজন নাকি মাটি চুরির সঙ্গে জড়িত। কত টাকার মাটি চুরি হয়েছে আপনি সেই টাকার অঙ্কটা আমাকে একটু বলেন তো। সেই সঙ্গে এই দুজনের বিজনেসের দৈনিক টার্নওভারের একটু খোঁজ নেন তো, যে এই দুটো লোক বাংলাদেশের টপ দুজন শিল্পপতি, একেবারে টপ লেভেল। মাহবুবা নাম রে নিয়ে আপনি আবারও বলি 780টা অভিযোগ করতে পারেন, এবং আমিও করি। মাহবুবের সামনে বসেই করি, মাহবুবের পেছনে বসে করতে হয় না। মাহবুবাই আবার ওই টাইপের তার গার্ডসও আছে, অভিযোগ শোনারও ক্ষমতা আছে তার। কিন্তু সে তো বুঝছিল এই পরিস্থিতি হবে হবে বলে সে আর নির্বাচনে যায় নাই। সে দেখেন বাংলাদেশে সে বিএনপি পন্থী রাজনীতিবিদ, কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, নিরপেক্ষ সরকার কখনো তো তারে ছাড়া ভোট করা যায় নাই। বাংলাদেশে ক্রিকেট কূটনীতি, ক্রিকেট পলিটিক্স এগুলো তার চেয়ে খুব কম লোক বোঝে তো। ক্রিকেট দাপটটা সবচেয়ে বড় কথা, মাহবুবার নাম যখন ডাক দিয়ে কথা বলে, উঠে দাঁড়ায় কথা বলে, ওটাতে একটা স্ট্যান্ড হয়ে যায়, একটা অবস্থান হয়ে যায়। যাই হোক, আমি মাহবুবা নামের গুণগান করতে বসি নাই। কিন্তু মাহবুবা নাম এবং ফাহিম সিনা এই দুজন লোক সম্পর্কে খোঁজ দেন, যে এদের যার যার বিজনেসের দৈনিক টার্নওভার কত, সেই টার্নওভারের সমপরিমাণ দুর্নীতিতে তারা কি জড়াইতে পারছেন? তাইলে না একটা কথা হয়তো। মাটি চুরি করে খাবে ফাহিম সিনা, কাজার সিনার ছেলে, একমি গ্রুপ অফ কোম্পানিজের মালিক। যাই হোক, মানে চুরি করলে তো জেলেই যাবে, সে নিয়ে আমার কোনো আপত্তি নেই। চুরি করলে পাশে দাঁড়াইতে যাব না, কিন্তু কত আজগুবি অভিযোগ করবেন, কত নোংরা কথা ছড়াবেন। এর সঙ্গে কিছু নিরীহ, এবং আমি বলি যাই হোক, এগুলো লোকেরও নাম জড়াইছেন। এবার কি করলেন, ইয়ের নাম ইশতিয়াক সাদেক। ইশতিয়াক সাদেকের নাম উল্লেখ না করে পরোক্ষে তার নামে জুতোর টাকা মারার অভিযোগ করলেন, ব্যাটের টাকা মারার অভিযোগ করলেন। মানে কোথায় আছেন? ইশতিয়াক সাদেক জুতো কিনে দিছে এজ লেভেল ক্রিকেটারদের, ও বলা হয়েছে 30,000 টাকা করে ওই মিডিয়ায়, কিন্তু অ্যাকচুয়ালি 19,000 টাকা করে উনি বিল করছেন। উনি তো বিল করেন নাই, ওনার ডিপার্টমেন্ট বিল করছে। এখন পৃথিবীতে কোন জায়গায় একটা ইন্টারন্যাশনাল লেভেলে খেলার বাচ্চাদের জুতো 19,000 টাকার কমে পাওয়া যায়? এটা একটা কথা। আমি এইসব যুক্তিও আমার কাছে কুৎসিত লাগতেছে। ইশতিয়াক সাদেক কে? ইশতিয়াক সাদেক টি স্পোর্টসের প্রধান। ইশতিয়াক সাদেক কে? ইশতিয়াক সাদেক বাংলাদেশের কিংবদন্তি হকি খেলোয়াড় সাদেক সাহেবের ছেলে। আর যদি বড়লোক এটা বুঝতে চান তাহলে আকবর সুবহানের ভাইপো। মানে বসুন্ধরা গ্রুপের উনি ওয়ান অফ দি ওনার আরকি রিলেশনের দিক থেকে। এই লোকটারে আপনি ১০-১৫,০০০ টাকার মানে ১৯,০০০ টাকার জুতো কিনছে। ধরলাম ২০ জন লোকের জন্য, ২০ জন বাচ্চার জন্য কিনছে। কত হাজার টাকা হয়? সেই টাকা যদি টোটালিও চুরি করার ব্যাপার হয়, কিছু না কিছু তো দিছে। ৳২ করে হলেও জুতো কিনে দিছে। এই কয় টাকার দুর্নাম আপনি তারে দেওয়ার চেষ্টা করতেছেন। সে যে কয়টা পার্সোনাল মানে বিসিবি ট্যুরে গিয়ে পার্সোনাল যে কয় টাকা খরচ করছে, তার অঙ্কও তো এর চেয়ে বেশি। মানে এই লোকরা তো, এইসব লোকরা তো বিসিবিতে যখন আসে, দেখেন বিসিবিতে চিরকাল যেসব ডিরেক্টর আসছে, এরা অন্যায় করছে। অনেক বড়, বড় অন্যায় করছে। সেসব অন্যায় আপনারা বুঝেন না। সেসব অন্যায় মানে এমন, আপনাদের যে অযোগ্যতা এত, যে অত বড় অন্যায় আবার আপনারা কল্পনা করতে পারেন না। পারলে সেইসব অন্যায়ের দুর্নাম ছড়ান এদের নামে। কিন্তু এরা বিসিবিতে আসে এই যে ২, ৪, ৳৫ সিঙ্গাড়ার ডাব, ব্যাট, জুতো এইগুলো থেকে টাকা মারবে। এইজন্যই শিল্পপতি টাইপের লোকেরা জীবনে কোনোদিন বিসিবিতে আসে না। এরা আরো অনেক বড় গেম খেলার জন্য আসে, আরো অনেক বড় লাভের জন্য আসে। পারলে কল্পনা করে দেখেন বা খোঁজ নিয়ে দেখেন তাদের লেভেলের গেমটা কোথায়। ওই লেভেলে পৌঁছাইতে আমাদের মতো চুনোপুটির অনেক সময় লাগবে। ফলে নিজেদের অওকাত অনুযায়ী মানুষের নামে দুর্নাম দিয়েন না। এখন আমি ধরেন মাহবুবা নাম খারাপ লোক, ধরেন ফাহিম সিনা খারাপ লোক, ধরেন ইশতিয়াক সাদেক খারাপ লোক। কিন্তু আমি যদি এখন বলি যে এই যে ট্রাম্প সাহেব, আমেরিকার প্রেসিডেন্ট, উনি আমার কাছে ৳৩০ ঘুষ চাইছেন। এটা যতটা হাস্যকর হবে, আপনাদের অভিযোগগুলো সেরকম হাস্যকর হচ্ছে। ট্রাম্প সাহেব খারাপ লোক, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। কিন্তু তাই বলে সে ৳৩০ ঘুষ খাবে?
30 টাকা ঘুষ চাইবে। এইগুলো করে আপনারা কি করতেছেন? অ্যাডভান্স অ্যাটাকিং মোডে যাচ্ছেন। আপনারা জানেন যে এই লোকগুলো নির্বাচনের পর যারাই ক্ষমতায় আসুক, এই লোকগুলো দেশের পুরনো সংগঠক হিসাবে এবং একটু ডানপন্থী সংগঠকদের যে প্রধান, মানে মাহবুব বা ফাহিম সিনার বাবা বিএনপির প্রতিষ্ঠাকালীন আ আ কেন্দ্রীয় কমিটির সদস্য কায়সার সিনহা। ফলে এরা একটু ওই পন্থী বলে এরা ১২ তারিখের পর থেকে বেশি গুরুত্ব পাবে। খুব স্বাভাবিক। এই ভয়টা আপনারা পাচ্ছেন। ফলে অ্যাডভান্স অ্যাটাকিং মোডে গিয়ে তাদের নামে দুর্নাম ছড়ায় নিজেদের অবস্থান নিরাপদ করার চেষ্টা করতেছেন। অন্যদিকে নিজেরা মারামারি খাই করে পরস্পরের ব্ল্যাকমেইল করতেছেন, অমুক ফাঁস করে দিব, তমুক ফাঁস করে দিব, তোর জন্য আজকে এই অবস্থা, তোর জন্য আজকে এই অবস্থা, এই করতেছেন। শান্ত হন। বি কোয়েট। এমন না যে ১২ তারিখের পরে দেশে অভ্যুত্থান হচ্ছে। ১২ তারিখ দেশে নির্বাচন হচ্ছে। এইটাতে রাতারাতি কেউ যে কোনো জায়গা দখল করতে পারবে না। নির্বাচন হচ্ছেই তো দীর্ঘকাল পরে সেইজন্য যে সবাই যাতে গণতান্ত্রিক পথে চলতে পারে। অলরেডি আমিনুল হক, যিনি বিএনপির ক্রীড়া সম্পাদক, তিনি প্রকাশ্যে একাধিকবার বলছেন যে যারা ক্রিকেট বোর্ডে আছেন তাদের প্যানিকড হওয়ার কিছু নাই। আমরা আলোচনা করব। আমরা বোর্ড ভেঙে দিব না। এই বোর্ড ভেঙার দেয়ার কারণ নাই। আইসিসির পারমিশন-টারমিশন অনেক ব্যাপার আছে। প্যানিক হয়েন না। অযথা প্যানিক হয়ে এই জাতীয় আচরণ করেন না। যা কিছু করতেছেন একটা বাচ্চাও বুঝতেছে। আপনারা ১২ তারিখের ভয়ে এই প্যানিক আচরণ করতেছেন। উল্টো-পাল্টা আচরণ করতেছেন। এগুলা না করে প্লিজ ভব্যতাটা ধরে রাখেন। যে যেভাবেই হোক ওই সম্মানজনক চেয়ারগুলোতে বসছেন তো, আমরা ওই সম্মানটা দিতে চাই। দেখেন আমি ব্যক্তিগতভাবে মানুষটা এরকম যে আমার লিডারের চেয়ারে যদি কোনোভাবে আমার তুলনায় অতি তুচ্ছ লোকও বসে যায়, যতক্ষণ চেয়ারে থাকবে আমি তারে লিডার বলে স্যালুট দিব। সেই স্যালুটটা পান। সেই স্যালুটটা পাওয়ার জায়গায় থাকেন। কোনোভাবেই ওই চেয়ারগুলোরে অসম্মানিত করেন না। বাংলাদেশের ইতিহাসে কোনোদিন এই চেয়ারগুলোতে বসে কেউ এরকম তামাশা করে নাই। এবং এখানে ফারুক আহমেদের সঙ্গে তামাশা করা, আমিনুল ইসলাম বুলবুল অবশ্য নিজেরাই কোথায় নামাইছেন আমি জানি না। তারপরেও তাদের ওই রেসপেক্টটা রাখেন। তারা সাবেক ন্যাশনাল ক্যাপ্টেন। ফারুক আহমেদ কিন্তু মানে ইন এ সেন্স বাংলাদেশের ক্রিকেটের হিস্ট্রি, বাংলাদেশের ক্রিকেটের পিলার। এইটা সবাই মাথায় রাখেন। ফারুক আহমেদের সঙ্গে মিসবিহেভ করলে ওইটা একটু মাথায় রাখেন যে ফারুক আহমেদ বাংলাদেশের ফাইনেস্ট ক্যাপ্টেন ছিলেন। ফারুক আহমেদ বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সেরা নির্বাচক। বাংলাদেশের ক্রিকেটের আধুনিকায়নটা ঘটছে তার ব্রেন এবং তার নির্বাচনের পদ্ধতির ভিতর দিয়ে। তার যে দৃঢ়তা বোর্ড প্রেসিডেন্ট হিসেবে অল্প কদিনে আমরা দেখছি সেটাকে অনেকে নানাভাবে মিশন নিয়ে কলঙ্কিত করে তারে সরায় দিছেন। সেটাও ঠিক হয় নাই। সেটা না হলে আজকে এই অবস্থা হতো না। ফলে কেউ কাউরে এইভাবে আক্রমণ করেন না। কেউ এরকম করেন না। প্লিজ এই কয়টা দিন শান্ত থাকেন। নির্বাচনটা ভালোভাবে হোক। ভালোই তো হবে নির্বাচন। বিএনপি জোট আসুক, জামাত জোট আসুক, কেউ না কেউ ক্ষমতায় আসবেন। তারা সুন্দর বিসিবির সঙ্গে বসবেন। তাদের দায়িত্বপ্রাপ্তরা বসে আপনারা নতুন পরিকল্পনা দিবেন তাদের। শত্রুতার কি আছে? শত্রুতা তো হবে না। শত্রুতা ধরে নিচ্ছেন কেন আগে থেকে? শত্রুতা হবে না। প্লিজ সবাই শান্ত থাকেন। এইভাবে সবাই আপনাদের নিয়ে হাসাহাসি করতেছে। আমি খুলে বললাম দেখে হয়তো আপনারা মনে করতে পারেন যে, "দেবু এটা কি করলো?" এইগুলা নিয়ে এইভাবে কথা বলা। দেখেন যা বললাম এগুলা সবাই ভাবতেছে, সবাই বলতেছে। কেউ বলতেছে না মুখ ফুটে। কিন্তু আমার কষ্ট লাগতেছে। কারণ ওখানে আবার আমার খুব পছন্দের কয়টা লোক এখনো আছে। যেগুলো বের হয়ে গেছে যেসব লোক তা তো গেছেই। যে কজন আছে তার মধ্যেও খুব পছন্দের লোক আছে। যাদেরকে হিরো মেনে ছোটবেলা থেকে বড় হয়েছি। তাদের এই রূপটা, এই সার্কাস রূপটা দেখতে চাচ্ছি না আর। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভেচ্ছা।